আচ্ছা, ক্লাস শুরু হচ্ছে। আমরা জব শিট 6-এ আছি। আমাদের গত 2টা ক্লাস হয়ে গেছে এই শিটের উপরে। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, অর্থাৎ পার্ট 3-তে আছি আমরা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই লোগোটা আমরা তৈরি করা শিখেছি, এইটা শিখেছি এবং এইটা শিখেছি। এখন 3টা বাকি আছে, তাই না? তো আজকে এখান থেকে আমরা এই লোগোটা আমরা তৈরি করা শিখবো। ইলাস্ট্রেটরে এই ধরনের লোগো আমরা কীভাবে তৈরি করতে পারি, হয়তো এখান থেকে কিছু নতুন টুল, নতুন কিছু কমান্ডের কাজও আমরা শিখে যাব। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য ইলাস্ট্রেটর রান করতে হবে। রান করার পর তোমরা এই লোগোটাকে এখানে স্ক্রিনশট করে নিয়ে আসবা। নিয়ে আসার পরে আমাদের যেহেতু এখানে হচ্ছে আমরা ভেক্টর কাজ করতেছি, লাইন দিয়ে তৈরি করা কাজ, সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই স্ট্রোকে কালার নিতে হবে, ফিলটাকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো এখান থেকে ফিলটা আমরা সবাই বন্ধ করে দিব। স্ট্রোকের মধ্যে এখানে ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাক কালার নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দেই। আমাদের কিন্তু এটা যখন আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, এই অ্যাসেসমেন্টে এই ধরনের যদি কোনো কাজ হয় তাহলে দুইভাবে কাজটা হবে। একটা হচ্ছে রিক্রিয়েট, একটা হচ্ছে ট্রেস। যদি রিক্রিয়েট করা হয় সেক্ষেত্রে এই কাজটা হুবহু একবারে না হলেও হবে। যদি তোমাদের 75% পর্যন্ত হয়ে যায় তাহলে ডান। আর যদি ট্রেস হয় তাহলে হুবহু করতে হবে, ঠিক আছে? ট্রেস করতে গেলে এইটাকে লক করে এর উপরে পেন টুল বা বিভিন্ন টুল দিয়ে এর শেপটাকে একবার তৈরি করতে হবে। আর যদি রিক্রিয়েট হয় এটা পাশে রেখে বা হার্ড কপি দেখে দেখে আমাদের তৈরি করা, সেখানে একটু কম বেশি হতে পারে। তো আমরা কি করতেছি? রিক্রিয়েট করতেছি, তাই না? তো একটু কম বেশি হলেও হতে পারে। আচ্ছা দেখো, আমরা এখান থেকে এই যে এই শেপটা আগে তৈরি করব, এই প্যাঁচানো শেপটা। এই প্যাঁচানো এখানে একটা টুল আছে, নাম হলো স্পাইরাল টুল। স্পাইরাল মানে হচ্ছে কি, প্যাঁচানো কোনো কিছুকে স্পাইরাল বলা হয়, তাই না? তাই এই স্পাইরাল টুলটা কোথায় পাওয়া যায়? এই যে দেখো এখানে লাইন টুলের মধ্যে, এই লাইন সেগমেন্ট টুল যেখানে আছে, এখানে ড্রপ ডাউন ক্লিক করো। ড্রপ ডাউন ক্লিক করলে এখানে দেখবা স্পাইরাল টুল। স্পাইরাল টুল, স্পাইরাল টুলটা কীভাবে কাজ করে? যখন এখানে ড্রয়িং করবা এইভাবে কাজ হয়ে যায়। অথবা ক্লিক করে এখান থেকে তোমার নির্দিষ্ট সেগমেন্টের পরিমাণ, এখানে ডিকের পরিমাণ, এখানে রেডিয়াস কত হবে এটা দিয়ে, বা স্টাইলটা কী ধরনের হবে এটা দিয়ে আমরা এখান থেকে কিন্তু তৈরি করতে পারি। তা আমাদের সুবিধা হলো যখন আমরা এখান থেকে এইভাবে তৈরি করব, তৈরি করার পরে এখানে দেখো সেগমেন্টের পরিমাণ আমাদের বাড়ানো লাগতে পারে, কমাও লাগতে পারে। সেগমেন্ট মানে হচ্ছে বৃত্তাংশ, একটা বৃত্তের অংশকে সেগমেন্ট বলা হয়, ঠিক আছে? তো এটা যদি তোমার এই সেগমেন্টের পরিমাণ কমানোর দরকার হয়, সেই ক্ষেত্রে যখন ড্রয়িং করবা মাউসের লেফট বাটন চেপে ধরে থেকে ডাউন অ্যারো চাপলে দেখবা যে এই সেগমেন্টটা কমে যাচ্ছে। আবার আপ অ্যারো চাপলে কী হবে? সেগমেন্টের পরিমাণটা বেড়ে যাবে। এইভাবে এখানে একটা মানানসই করে নিতে হবে যে কোনটা করলে আমার এখানে মোটামুটি একটা মানানসই হচ্ছে, ঠিক আছে? এভাবে আমি একটা করে নিলাম। নেওয়ার পর দেখো এই সেগমেন্টগুলো আমার সবগুলোর দরকার নাও হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্সট্রা কিছু সেগমেন্টকে ডিলিট করতে হবে এখান থেকে। সেটা কীভাবে করব? এখানে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এইভাবে সিলেক্ট করে ডিলিট চাপলে দেখো যে ওই অংশটা করে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমি কিছু অংশ এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ধরো যে আমার ডিলিট করা শেষ, এতটুকু অংশ রাখবো। এইটাকে জাস্ট আমি ঘুরে এইদিকে নিয়ে নিলাম, ঠিক আছে? জাস্ট হলো তোমাদের এখানে একটা ধারণা দিচ্ছি যে এইভাবে আমরা এটা তৈরি করতে পারি। এবার দেখো এই যে শেপটা আছে, এই শেপটা দেখো এই দিকে হচ্ছে চিকন অংশ, এইদিকে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। যদি এরকম দরকার হয় তখন তুমি সিলেক্ট করে এখান থেকে যে স্ট্রোক অপশনে গিয়ে এটাকে পাশে দেখবা, এটা হচ্ছে কি আমাদের এক্সট্রা যে স্টাইলগুলো আছে ইউনিফর্ম, ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু সেটা করতে পারি। তো এখানে ক্লিক করে তুমি এখান থেকে জাস্ট হলো যে কোনো একটা ইউনিফর্ম ক্লিক করো। ধরো এইটা ক্লিক করলাম, করার পর যদি এখানে স্ট্রোক সাইজটা বাড়াই দাও তাহলে দেখবা যে এরকম একদিকে চিকন একদিকে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সিলেক্ট করে জাস্ট হলো এখানে আসবা, আসার পরে এখানে ক্লিক করে দিবা। ওকে, আচ্ছা, এটা করলাম। করার পরে এবার দেখো এটা স্ট্রোক অবস্থায় আছে। স্ট্রোক অবস্থায় থাকলে অসুবিধা থাকতে পারে। কীরকম? যদি আমি এইটা তৈরি করা হয়ে যায়, হওয়ার পরে যদি আমি ধরো যে এখান থেকে রিসাইজ করবো, আরও একটু বড় করব, তখন দেখবো যে এখানে সেগমেন্টের থিকনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা মনে করো আমি এটাকে ছোটো করব, তখন দেখো একবারে হজা বলা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কী করব? যখন আমাদের এটা ফিক্সড করতে চাই যে এখানে আমাদের যেরকম অবস্থায় আছে, আমরা যখন রিসাইজ করব এরকম যাতে উইদাউট চেঞ্জিং রেশিও আমাদের যাতে এটা ঠিক থাকে। হ্যাঁ, সেইটা করার জন্য আমাদের কি করতে হবে? স্ট্রোককে ভেঙে ফেলতে হবে। তো স্ট্রোককে ভেঙে ফেলার জন্য এক্সপান্ড করতে হয়। কি করতে হয়? এক্সপান্ড। আমরা এর আগে শিখেছিলাম যে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, ইফেক্টে ভাঙার জন্য এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আর স্ট্রোককে ভাঙার জন্য হলো এক্সপান্ড। তো সেটা কোথায় পাবা? এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনুতে গিয়ে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপান্ড যেটা চালু থাকবে সেইটা আমরা এখানে ক্লিক করব। ওকে, করলে দেখবে এটা ফিল হয়ে গেছে। এই যে এখানে ফিল হয়ে গেছে। এটা অনেকে স্ট্রোক ছিল, যখন তুমি এক্সপান্ড করবা বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবা এটা কিন্তু ফিল হয়ে যাবে। এবার তুমি এটাকে যদি রিসাইজ করো, এটা কিন্তু রেশিও ঠিক থাকা অবস্থায় রিসাইজ হবে, কোনো রেশিও কম বেশি হবে না। ওকে, তাহলে আমাদের রেশিও ঠিক থাকার জন্য এইভাবে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে?
আর কোনো ডিজাইনের মধ্যে তোমাদের স্ট্রোক রাখা যাবে না, সব কিছু ফিল করতে হবে। তাই এটা আমি করে নিলাম, করে নেওয়ার পর এখন তুমি এটাকে চাইলে এইভাবে রিসাইজ করতে পারো। যেমন এখানে কিছুটা করা আছে, তাই না, হয়তো আমার একটু মোটা হয়ে গেল, তোমাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি কাজটা করাচ্ছি। একবার যে হুবহু করবে তা কিন্তু না, তোমরা নিজে নিজে করার সময় একটু দেখে শুনে করবা যে কোনটার থিকনেস কীরকম দেওয়া আছে, একটু আস্তে ধীরে করবা। আমি জাস্ট তোমাদেরকে অ্যাপ্রোচগুলো দেখা দিচ্ছি, সিস্টেমটা দেখা দিচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, এইটাকে জাস্ট এখানে একটা বৃত্তর মতো করা আছে, তাই না, এটার জন্য সরাসরি আমরা একটা বৃত্তই ব্যবহার করব। বৃত্ত এভাবে একটা ডিম্বাকার বৃত্ত নিব, জাস্ট বৃত্তটাকে আমরা এইখানে বসাই দিব। ওকে, দেখো এরকম সুন্দর হয়ে গেল। চাইলে তুমি এখানে কম বেশি করে দিয়ে দেখতে পারো যে আসলে কতটুকু এখানে দিলে মানানসই হয়, এইভাবে তোমরা এখানে ফিক্স করে নিবা। ওকে, এটা করে দিলাম। করার পর দেখো এখানে কিন্তু দুইটা অবজেক্ট, আমাদের দুইটা অবজেক্ট রাখা যাবে না, সবগুলো মিলে একটা করতে হবে। তো সবগুলো মিলে একটা করার জন্য এখান থেকে সিলেক্ট করে তুমি শেপ বিল্ডার দিয়েও করতে পারো। শেপ বিল্ডার ব্যবহার করার পরে তুমি কি করবা, যেখানে শেপ বিল্ডার এইভাবে সম্পূর্ণটাকে একটা করতে পারো, অথবা দুইটা একসঙ্গে সিলেক্ট থাকা অবস্থায় তুমি এখান থেকে পাথফাইন্ডার বাটনটা সচল করবা। শিফট কন্ট্রোল F9 দিলে পাথফাইন্ডার চলে আসবে, অথবা উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসতে পারবা। শিফট কন্ট্রোল F9, এটা হচ্ছে পাথফাইন্ডারের শর্টকাট। করার পর এখানে যদি তুমি ইউনিট করো তাহলে সম্পূর্ণ মিলে একটা হয়ে যাবে। তাহলে দেখো আমার একদিকের অংশ কিন্তু ডান। এবার এই নিচের অংশটা তৈরি করব। নিচের অংশটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা সম্ভবত বৃত্ত, তাই না, বৃত্তর একটা অর্ধেক অংশ দেখা যাচ্ছে। তো এখান থেকে তুমি জাস্ট একটা এইভাবে বৃত্ত ড্রয়িং করবা, এইভাবে একটা বৃত্ত। আমি কাজের সুবিধার্থে সবগুলোকে আমি এখান থেকে স্ট্রোক কালার দিচ্ছি, তাহলে আমাদের সব কিছু দেখা যাবে। ঠিক আছে, এবার এটাকে হচ্ছে জাস্ট হলো এখানে মিলাই দিচ্ছি। হ্যাঁ, এইভাবে জাস্ট দুই দিক থেকে সুন্দরভাবে আমি মিলিয়ে দিচ্ছি। এখানে একটু রিসাইজ করে এখানে মিলিয়ে দিলাম, এইখানে একটু রিসাইজ করে এখানে মিলিয়ে দিলাম। এবার ওখানে কি আছে, এই দিকের অংশটা গ্যাপ আছে, এমনভাবে গ্যাপ আছে যে এই জায়গাটা পুরো সমান আছে এটার সঙ্গে, এই লাইনের সঙ্গে এটা সমান আছে, তাই না। তো এই ধরনের যদি কাজ করো কীভাবে করবা, এই দেখো এই অবজেক্টটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেই। মনে করো আমার এই যে এখানে একটা বৃত্ত তৈরি করলাম, এখানে আমার আরও একটা বৃত্ত দরকার। হ্যাঁ, তখন তোমরা কীভাবে করবা, আমরা কপি পেস্ট করে করি, কপি পেস্ট ছাড়াও কিন্তু করা যাবে। এই তোমরা অবজেক্ট যাবা, অবজেক্ট থেকে দেখবা হচ্ছে পাথ, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, এখান থেকে দেখবা হলো অফসেট পাথ। এই অফসেট পাথে যাওয়ার পর দেখবা যে একটা থেকে আর একটা হয়ে যাচ্ছে। এখানে যদি তুমি এটা এই অফসেটের পরিমাণটা বাড়াই দাও, এটা বাড়বে, আবার যদি কমাই দাও এটা কিন্তু দেখো ভিতর দিকে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, একটা অবজেক্টকে এইভাবে আমরা ডাবল অবজেক্টে পরিণত করতে পারি। ওকে, কপি করলে হয়ে যাবে অবজেক্ট, এখান থেকে দেখবা পাথ, এখান থেকে হচ্ছে অফসেট পাথ, এখানে যাওয়ার পর নির্দিষ্ট একটা মাপ দিবা, এখানে জাস্ট কি করে দিবা, ওকে করে দিবা, তাহলে কি হয়ে যাবে, এটা এইভাবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই কাজটাই আমাদের এইখানে করতে হবে। এখানে যাবা, যাওয়ার পরে অবজেক্ট, এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, যাওয়ার পর এখানে নির্দিষ্ট মাপ দিয়ে দিবা। ঠিক আছে, কতটুকু দিলে এখানে মানানসই হচ্ছে ওইভাবে দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি জাস্ট ওকে করে দিবা। এবার দেখো আমার যদি এইটাকে আমি এখান থেকে হাইড করে দেই, ঠিক আছে, ভিতর অংশটাকে হাইড করে দেই, শুধু থাকলো এইটা। এবার এই জায়গাটাকে আমরা কি করতে পারি, এই জায়গাটা আমরা পুরোটা একটা করতে পারি, একটা করলে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিভাইডেড করতে পারি, অথবা মাইনাস ফন্ট করতে পারি, অথবা শেপ বিল্ডার দিয়ে করতে পারি। তো শেপ বিল্ডার দিয়ে সুবিধা হবে, শেপ বিল্ডার নাও, নেওয়ার পরে এই জায়গাটা পুরো একটা করে দিবা। ওকে, এইটা একটা, এইটা একটা আলাদা হয়ে গেল। এবার কি করবা, এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এদিকের অংশগুলো, এক্সট্রা অংশগুলোকে জাস্ট ডিলিট করে দিবা। তো এই অংশটা আমরা পেয়ে গেলাম। এবার আমার এখানে যেটা হাইড করা ছিল সেটাকে এখানে শো করে দিবা, তাহলে দেখো সুন্দরভাবে এটা হয়ে গেল, তাই না। আচ্ছা এবার দেখো আমাদের এখান থেকে এই অংশটার গ্যাপ তৈরি করতে হবে। এটা তোমরা পেন টুল দিয়েও করতে পারো, অথবা অন্য কোনো, আমি পেন টুল দিয়ে করি। জাস্ট হলো এখানে পেন টুল নিবা, পেন টুল নেওয়ার পরে এইভাবে একটা কার্ভ সেগমেন্ট, এটার অংশটা ডিলিট করে দিলাম, এইভাবে একটা কার্ভ সেগমেন্ট, ওকে, এই অংশটা ডিলিট করে দিলাম, এখানে আমি এটা জয়েন করে দিলাম। এবার যদি একটু কম বেশি বড় ছোট করার দরকার হয়, সেই ক্ষেত্রে তুমি ফিনিশ প্রোডাক্ট করার জন্য এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা জানি যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল আমরা ব্যবহার করি, তাই না। এইটাকে আমি একটু লম্বা করে দিলাম, এইটাকে হচ্ছে একটু এভাবে গোলাকার করে দিলাম, জাস্ট এদিকের অংশটাকে একটু গোলাকার করে দিলাম, তাই না। এবার দেখো এটাকেও আমরা শেপ বিল্ডার দিয়ে করতে পারি, অথবা এইটা সিলেক্ট থাকা অবস্থা এখানে আমরা যদি মাইনাস ফন্ট করি তাও কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। এরপর দেখো এর সঙ্গে হচ্ছে আমাদের এই অংশটা আছে, হ্যাঁ এই অংশটা আছে। একইভাবে আমাদের এখানে স্পাইরাল নিতে হবে, এইভাবে স্পাইরাল নিতে হবে, নেওয়ার পরে এখানে কিছু সেগমেন্ট আমাদের এখানে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, সেগমেন্ট আমাদের এখান থেকে ডিলিট করার পরে এইটাকে আমাদের কি করব, এখান থেকে হচ্ছে ইউনিফর্ম করতে হবে। ইউনিফর্ম করার পর স্ট্রোকটাকে এইভাবে বাড়াই দিতে হবে। ঠিক আছে,
আমি যে বড় করে দিলাম, স্ট্রোকটাকে বাড়াই দিতে হবে। তারপর যখন বাড়ানো শেষ তখন এটাকে কি করতে হবে, এক্সপান্ড অ্যাপান্ডেজ করলে আমাদের এটা ফিল হয়ে যাবে। আচ্ছা, আবার আমি এখানে ফিল থেকে স্ট্রোক করলাম এটাকে ইয়ে দিয়ে। এবার দেখো এটাকে জাস্ট ঘুরাই দিব। ঘুরাই দিবে কীভাবে, এর উপর রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর এখানে যাবে যে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মে যাবা, এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট অপশন আছে, এই রিফ্লেক্ট অপশনে গেলে এখান থেকে ভার্টিক্যাল চেক রেখে 90% যদি চেক রাখো তাহলে এটা কিন্তু এই দিকের অংশ মিরর হয়ে এদিকে চলে আসবে। ওকে, করার পরে কি করো, যদি কপি চাও তাহলে আগেরটাও থাকবে পরেরটাও আসবে। আমার তো কপি দরকার নাই, সেটাকে আমি ওকে করে দিচ্ছি। তবে এখানে সুন্দরভাবে চলে আসলো। এবার জাস্ট এটাকে এখানে আমরা সেটিং করে দিব। ঠিক আছে, এই যেভাবে ঘোরাবো, ঘোরানোর পর যেখানে মিলতেছে ঠিক ওইভাবে এখানে বসাই দিব। ওকে, একটু কম বেশি হোক সমস্যা নাই। এই দুইটাকে ধরে এইটা আর এইটা ধরে আমি জাস্ট এখান থেকে ইউনিট করে দিলাম। তাহলে দেখো এটা সুন্দরভাবে এর সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো নিচের অংশটা, এটা খুবই সহজ। এখান থেকে জাস্ট একটা এইভাবে ডিম্বাকার বৃত্ত নিবা, নেওয়ার পরে আর একটা বৃত্ত এখান থেকে কপি করবো, অল্টার এবং শিফট সহযোগে এইভাবে কপি করবা, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফন্ট করে দিবা, খুব সুন্দর ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে জাস্ট এখানে বসাই দাও। এরপরে তুমি সম্পূর্ণটাকে ধরে ফিল কালার করলে আমাদের কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। দেখো মোটামুটি আমাদের এখানে 75% কিন্তু হয়ে গেছে, তাই না? এতটুকু যদি আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা এই প্রজেক্টে আমরা কম্পিটেন্ট হয়ে যাব। ঠিক আছে, তা আশা করি এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছো। ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।